বাংলাদেশের মানুষ তাদের উপরেও খুব ক্ষুব্ধ এবং ভারতের লোকজনও ক্ষুব্ধ। তারা আজকে সমস্ত হোটেলগুলা বেকার পড়ে আছে, হসপিটালগুলো বেকার পড়ে আছে। অধিকাংশ মানুষ, বাংলাদেশের মানুষ এখন চিকিৎসার জন্য অন্য দেশে যাচ্ছে, কিন্তু এই চিকিৎসাগুলো পাচ্ছে না বলে তারা বেকুবের মতো আলোচনা, তারা উদ্বাস্ত শিবিরের মতো তারা কথা বলছে, বলার চেষ্টা করছে। আমরা ইদানিং দেখতে পারছি যে বাংলাদেশে ভারত পুশিং করছে। এই পুশিং বন্ধের জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ রাষ্ট্রীয়ভাবে আমরা দেখছি না। পুশিং কেন হচ্ছে? ধন্যবাদ আপনার প্রশ্নে, কিন্তু আমাকে একটু পিছনে যেতে হয়। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। প্রতিবেশীর সাথে বন্ধুত্বসুলভ আচরণ করাই হচ্ছে প্রতিবেশীর প্রতি সম্মান দেওয়া। কিন্তু ভারত আমাদের সেই আমাদের সেই ৭১ সালে আমাদের যুদ্ধের যে তারা সহযোগিতা করছে, এটা আমরা মনে করি যে হ্যাঁ, যথার্থই করেছে প্রতিবেশী হিসেবে। কিন্তু ভয়ঙ্কর রূপে সেই ৭১ সালে যুদ্ধের পরে যখন তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশ থেকে সৈন্য নেওয়ার জন্য শেখ মুজিব সাহেব আহ্বান জানালো ইন্দিরা গান্ধীর কাছে, সেই সৈন্যকে প্রত্যাহারের সময় আপনারা জানেন, আপনারা যেহেতু এই অঙ্গনে কাজ করে, সেই যশোর থেকে যখন সেনাবাহিনীকে নিয়ে যাচ্ছে ভারতে, তখন ৯ নম্বর সেক্টরের মেজর এম এ জলিল তখন বাধা দিয়েছিল যে এটা আমাদের সম্পদ, আমাদের সম্পদ কেন তোমরা লুণ্ঠন করে নিচ্ছ। ইভেন সেখানে পায়খানা মানে টয়লেটের কমোড পর্যন্ত তারা খুলে নিয়ে যাচ্ছে, আপনি উপলব্ধি করেন। তো সেই বাধা দেওয়ার কারণে প্রথম রাজবন্দী এবং একজন ৯ নম্বর সেক্টরের মেজর এম এ জলিল তাকে আটক করা হয়, এবং সে কোথায় ছিল, নিখোঁজ ছিল, তাকে গুম করে সেনা ক্যান্টনমেন্টে অন্ধকারে রাখা হয়েছিল। তো এই সেখান থেকেই ভারতের সাথে আমরা সবসময় জন্য চাই বাংলাদেশ একটি বন্ধুত্বসুলভ আচরণ করতে, কিন্তু ভারত ওই যে ৭১ সালের সুযোগ নিয়ে সবসময় বলে যে আমরা সহযোগিতা করেছি, আমরাও বিশ্বাস করি, কিন্তু ভারত আধিপত্য বিস্তার এবং তারা অস্ত্রের ভাষায় কথা বলে। বাংলাদেশকে মনে করে যে তারা তাদের একটা অঙ্গরাজ্য। আপনি জেনে থাকবেন যে কয়েকদিন আগেও যে কলকাতার যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলল যে ভারতের পাসপোর্ট আছে, ভারতের পাস আছে, তাদেরকেও পুশিং করা হচ্ছে বাংলাদেশে। তাহলে এদের হচ্ছে একটা আক্রোশ বাংলাদেশের প্রতি। সে আক্রোশটা হচ্ছে যে শেখ হাসিনা তাদের একজন মুখ্যমন্ত্রী হিসেবে, এবং শেখ হাসিনার যে পররাষ্ট্রমন্ত্রী ছিল তখন বলছে যে এটা জামাই স্বামী স্ত্রীর সম্পর্ক। সেই স্বামী স্ত্রীর সম্পর্কটা তারা এখানে বজায় রাখতে পারে না বলেই আজকে তারা পুশিনের একটা মতো জঘন্য একটা কাজ করছে। সেই জঘন্য কাজটাই হচ্ছে যে শেখ হাসিনাকে তারা অন্যায়ভাবে আশ্রয় দিয়েছে, যে শেখ হাসিনা পরিত্যক্ত, এবং এই পরিত্যক্ত হিসেবে বাংলাদেশ থেকে পালিয়ে আশ্রয় দিয়েছে বলেই তারা এখন চাচ্ছে যে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি হোক, সেজন্য তারা ওই পুশিং করছে। এই পুশিংটা সম্পূর্ণ অবৈধ, এবং ভারতে যারা বাংলা ভাষাভাষী তাদেরকেও পুশিং করা হচ্ছে বাংলাদেশে। তো এইটাকে আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রধানের এই ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত, পররাষ্ট্র মন্ত্রণালয় হস্তক্ষেপ করা উচিত, দ্বিপক্ষীয় মাধ্যমকে বসে এটা একটা সমাধান করা উচিত। এ যাবৎকালের যতজন পুশিং করা হয়েছে অধিকাংশই তারা ভারতের, এবং ভারতের পাশ আছে দেখানোর পরও ওই যে বাংলায় কথা বলে তাদেরকে এখানে পুশিং করা হচ্ছে। বাংলাদেশ লাগোয়া ধুবড়ীতে দুষ্কৃতকারীদের দেখা মাত্র গুলির নির্দেশ আসামের মুখ্যমন্ত্রীর, এই বিষয়টিকে কীভাবে দেখছেন? দেখুন, ওইটা এমনি একটি সন্ত্রাসী ভাষায় কথা বলে। আমি আগে উল্লেখ করেছি তারা সবসময় আধিপত্য এবং তারা অস্ত্রের ভাষায় কথা বলে, যে প্রতিবেশী আমরা বাংলাদেশি, তাদের যে একটি আচরণ, বন্ধুত্বসুলভ আচরণ, এটা কোনো সময় নাই। এই আসামের এই ভদ্রলোক সবসময় তার গায়ে মানে না আপনি মোড়ল, সেই সময় কথা বলে। আজকে কলকাতার মুখ্যমন্ত্রী আপনার মমতা ব্যানার্জি, তিনিও বাংলায় কথা বলেন, এবং তার ভাষায় বলতে চাই যে এই বেয়াদব রাজনীতির কলঙ্ক, এবং রাজনীতিতে এতিম, এবং যে ওই যে প্রধানমন্ত্রী কসাই খ্যাত মোদির তার কিছু আশীর্বাদ পাওয়ার জন্যে তারা এইসব কথাগুলো বলে, কিন্তু তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কোনো নাই। তারা সবসময় যে সন্ত্রাসী ভাষায় কথা বলে, যারা ক্ষমতায় থাকে ক্ষমতার কাছাকাছি আসার চেষ্টা করে। তো আমি মনে করি
এই যে আসামের যে নাম উল্লেখ করলেন, একে যদি উচিত যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্রের প্রতি কথা বলার জন্যে তার কিছু অন্তপক্ষে শিক্ষা নেওয়া উচিত যে প্রতিবেশী এবং আমরা যারা এই বাংলাদেশি, যে এদের সাথে একটা বাণিজ্য বাংলাদেশে এবং ভারতের সাথে একটা অত্যান্তিক যুগোপযোগী বাণিজ্য ছিল, সে বাণিজ্যটা এই মুহূর্তে বন্ধ। তো এই জন্যে তাদের কিছু কথাবার্তায় বাংলাদেশের মানুষ তাদের উপরেও খুব ক্ষুব্ধ এবং ভারতের লোকজনও ক্ষুব্ধ। তারা আজকে সমস্ত হোটেলগুলা বেকার পড়ে আছে, হসপিটালগুলো বেকার পড়ে আছে, অধিকাংশ মানুষ বাংলাদেশের মানুষ এখন চিকিৎসার জন্য অন্য দেশে যাচ্ছে, কিন্তু এই চিকিৎসাগুলো পাচ্ছে না বলে তারা বেকুবের মতো আলোচনা, তারা উদ্বাস্ত শিবিরের মতো তারা কথা বলার চেষ্টা করছে। আমি মনে করি এখান থেকে তাদের অন্তপক্ষে কিছুটা নমনীয় হয়ে আমাদের সাথে বন্ধুত্বর আরও যাতে গতিশীল হয় সেদিকে তাদের আহ্বান জানাবো আমি আপনার মাধ্যমে। যে মমতা ব্যানার্জি মোদিকে বাংলাদেশ প্রসঙ্গে শক্ত ভাষায় কথা বলতে বলেছেন, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, মমতা ব্যানার্জি আগেও অনেকবার বাংলাদেশে উনি আসছেন। আমি একবার মনে হয় ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় 21শে ফেব্রুয়ারিতে উনি ফুল দিতে আসছিল। এটা পারস্পরিক একটা সম্পর্কের খাতিরে, কিন্তু ভারতের সাথে আমাদের সবসময়ের জন্য একটা যে পানির সময় পানি ছাড়ে, খরার সময় পানি আটকিয়ে রাখে, এই যে একটা সাম্রাজ্যবাদ, এই যে একটা আধিপত্য, এই যে একটা মোরলি ভাব, এই যে একটা আপনার দাদাগিরির মতো আচরণ, এইটা আমি মনে করি না। যদি মমতা ব্যানার্জি যদি ওইভাবে মোদিকে আহ্বান করে থাকে, আমি মনে করি এইটা তাদের আরও সহজ সরলীকরণ করে বাংলাদেশের প্রতি যদি যে সম্পর্কটা, সেটা রাজনৈতিক সম্পর্ক হোক, বাণিজ্যিক সম্পর্ক হোক, এই সম্পর্কটা উন্নয়ন করা যায়, আমি মনে করি দুজনের জন্য ভালো। আমি বাংলাদেশের অনেক কিছু ভারতে রপ্তানি হয় এবং ভারত থেকে বাংলাদেশে অনেক, যদি এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে আমরা এর সবসময়ের জন্য প্রতিবাদ জানাই। আমি রাজনৈতিক একজন কর্মী হিসেবে আমি এটা মোটামুটি খবর রাখি এবং এর সবসময়ের জন্যে বন্ধুত্ব আচরণের পরে যদি কিছু কয় তাহলে আমরা এটা তাদের সাথে সম্পর্কটা আরও উন্নয়ন করার চেষ্টা করতে চাই। পূর্বের সরকারকে যেভাবে ভারত সহযোগিতা করেছে, আগামী বাংলাদেশের নির্বাচিত সরকারকে, সেই সরকারের উপরে কি ভারত একইভাবে কর্তৃত্ব করবে বা ভারত নাক গলাবে বাংলাদেশের রাজনীতিতে? আমি আপনার প্রশ্নের সাথে দ্বিমত করব না, একমত করব না। কারণ হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার ভারতের সাথে সম্পর্ক এটা ছিল একটা সবসময়ের জন্যে ভারতকে খুশি করার জন্য। কারণ 3টা নির্বাচন সে সংগঠিত করেছে বাংলাদেশে, 3টা নির্বাচনে ভারতের সরাসরি এখানে তাদের হস্তক্ষেপ ছিল। তো এইগুলো যদি শেখ হাসিনা এখন একটা ইতিহাস, সেই ইতিহাস হচ্ছে জঘন্যতম ইতিহাস, ভয়ঙ্কর ইতিহাস, বাংলাদেশের জন্য একটা কলঙ্কের সময় গেছে এই 17টা বছর। যদি পরবর্তীতে নির্বাচিত সরকার আসে, তাদের দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে সম্পর্ক সংগঠিত হবে, দ্বিপাক্ষিক হবে সেটা সম্মানের ভিত্তিতে। সেখানে যদি পরবর্তী আগামী রাজনৈতিক সরকার যদি এখানে প্রতিষ্ঠা হয়, সেখানে যদি আমি মনে করি এই দ্বিপাক্ষিক সম্মানের ভিত্তিতে যে সম্পর্ক প্রতিষ্ঠা হবে, সেই সম্পর্কের ভিত্তিতে ভারত বাংলাদেশ সম্পর্ক সামনে চলমান হবে। কিন্তু যদি ফ্যাসিস্ট সরকারের রেফারেন্সটা নেন, ওইটা ইতিহাস, কারণ ওই ইতিহাস বাংলাদেশের জন্য মনেও সুখকর ছিল না। আপনি জানেন এইখানে যত গুম, খুন, হত্যা মামলা, এগুলোর সম্পূর্ণ তার কারিগর ছিল এই ভারতের ছত্রছায়ায় যে নামে যেটা আপনার রিসার্চ এবং অ্যালায়েন্স যে উইংসটা, এইটা সম্পূর্ণ একটা ভারতের বাংলাদেশের উপরে তাদের একটা আধিপত্য বিস্তার ছিল সব জায়গায়। ইভেন আমি আতঙ্কের বিষয় যে এখনও এই মুহূর্তে তারা চেষ্টা করতেছে তাদের একটা আধিপত্য, এবং এখানে সবার সাথে মিলে তাদের যে অন্ধকার যুগের কিছু, তাদের দেশের কিছু এইখানে তারা চেষ্টা করতেছে এগুলো করার জন্য। এই জন্য আমি বিনয়ের সাথে আবেদন রাখবো, আগামীতে যে সরকার প্রতিষ্ঠা হবে, আমরাও সরকারের স্টেক হোল্ডার, কারণ আমরাও দীর্ঘ 17 বছর আন্দোলনে রাজপথে ছিলাম, গুম, খুন এবং জীবনের ঝুঁকি নিয়ে আমরা রাজপথে ছিলাম। সেখানে ওই সরকারের কাছে আহ্বান থাকবে পারস্পরিক যে
সমঝোতার ভিত্তিতে যে প্রতিষ্ঠা হবে, হ্যাঁ প্রতিবেশীর সাথে অবশ্যই সম্পর্ক রাখা উচিত, কারণ আমাদের তিন পাশেই ভারত বেষ্টিত, সেখানে ওই সম্পর্কের ওইটা রাখা উচিত সম্মানের ভিত্তিতে, পারস্পরিক একটা আলোচনার ভিত্তিতে, একটি মানে বাণিজ্য কীভাবে হবে এর ভিত্তিতে যদি সম্পর্ক উন্নয়ন করা যায়, আমি মনে করি দুই পক্ষের জন্যই খুবই ভালো হবে বলে আমি মনে করছি।